বড়লোকের মেয়েকে ভালোবাসা এক প্রকার অন্যায়, তাই সবসময় দূরে দূরে থাকতাম। অফিসের বসের মেয়ে থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতাম। সামান্য স্টাফ ধাক্কা দিলে অফিস থেকে বেরিয়ে যেতে হবে। তারপর যখন তার রাগ জেদ আর ইগোর কাছে বারবার হার মানতে হলো, তখন বুঝতে পারলাম তাকে ভালো না বাসাটাও তার থেকে বড় পাপ। ভালোবাসলেও অন্যায়, আবার ভালো না বাসলেও এক প্রকার মহাপাপ। পৃথিবীতে মানুষ যে কী জন্য এসেছে আর উপরওয়ালা যে এই বড়লোকদের কেনই বা পাঠিয়েছে, সেটা বোধহয় তিনিই ভালো জানেন। অবশ্যই এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে গরিবদের কিংবা আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেগুলোকে টর্চার করার কিংবা আমার মতো মানুষকে একদম পায়ে পিষে মারার জন্য তাদের জন্ম হয়েছে। এরা কখনো কাউকে কোনো সাহায্য তো করবেই না, উল্টো সবসময় সবাইকে বিপদে ফেলার জন্য উপড়ে পড়ে লেগে থাকবে। আর বড়লোকের ছেলে মেয়েগুলো হয়েছে একদম হাড়ে বজ্জাত। কাউকে ভালোবাসাটা কোনো অন্যায় নয়। ভালোবাসাটা এক প্রকার মানুষের ব্যক্তিগত কিংবা নিজস্ব অধিকার, কিন্তু বড় লোকের কাছে সেটা খেলার পুতুল। ইচ্ছে হলে খেললো, না হলে ছুঁড়ে ফেলে দিল। টাইম পাস করার হলে কারোর সাথে প্রেমের নাটক করলো, তো পরবর্তীতে তাকে লাথি মেরে জীবন থেকে বের করে দিল। এই মুহূর্তে ঈশানের কাছেও তেমনটাই মনে হবার কারণ একটা। তার কারণ ওরই অফিসের অহংকারী, রাগী, জেদি আর ইগোধারী বসের সেই এতগুলো গুণাগুণ সম্পন্ন মেয়েকে বিয়ে করতে হয়েছে একটু আগে। এই বিয়েতে ঈশানের কোনো প্রকার মত ছিল না, কিন্তু বসের রিকোয়েস্ট, তার মেয়ের কান্নাকাটি আর এরকম নাটকের কাছে ছেলেটাকে হার মানতে হয়েছে। সবার সামনে মেয়েটা আজ নাটক করলো। ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পারছিল। ওর কপালে কিংবা বিয়ের পরবর্তীকালীন সময়ে খুব বেশি খারাপই আছে। তাই ঈশান ভদ্রমহিলাকে বিয়ে করতে চায়নি, কিন্তু বস ওকে এত বড় একটা উপকার করেছিল, যার জন্য এমন একটা পরিস্থিতিতে বসের মেয়েকে বিয়ে করতেই হয়েছে। আর উপকার বললে ভুল হবে, প্রত্যেক গল্পের মতো এই গল্পেও আর পুরো পরিবার থাকছে ঈশানের। বাবা মা নেই ছেলেটার। বাবা মারা গিয়েছে প্রায় বছর 10 আগে, আর 1 বছর আগে মাও না ফেরার দেশে চলে গেছে। থাকার মধ্যে একমাত্র বোন ছিল, সেই বোনটাকে নিয়েই শহরে এসেছিল। অবশ্য এসব অফিসের কথাতেই হয়েছিল, কারণ ভদ্রলোকের খুব বড় মন মানসিকতার পরিচয় দিয়েছিলেন। ঈশানের শিক্ষাগত যোগ্যতা জানতে পারার পর তার একটা কার্ড দিয়ে তিনি বলেছিলেন তার অফিসে এসে যোগাযোগ করতে। অবশ্য ঈশানের মায়ের মৃত্যুর কিছুদিন পর ভদ্রলোক গ্রামের বাড়িতে গিয়েছিল তার এক বন্ধুর বাসায়, আর অফিসের বসের বন্ধুর বাসাটা ঈশানের বাসার পাশেই ছিল। ভদ্রলোক সেখান থেকেই ওদের এমন দুরবস্থা দেখেছিল, তাতেই হয়তো ভদ্রলোকের মন কেঁদেছিল। অবশ্য আপনারা ভাবতেই পারেন অফিসের বসে ঈশানের আব্বুর সাথে পরিচয়, কিন্তু ওদের মাঝে তেমন কোনো পরিচয়ই ছিল না। ঈশানের পাশের বাসার ভদ্রলোক এলাকার খুব স্বনামধন্য ওই মেম্বার টাইপের, আর ঈশানের বর্তমান অফিসের বস ওই লোকটার থেকে ঈশানের সম্পর্কে সব জানতে পারে। ভদ্রলোক নিজে থেকেই ঈশানকে ডাকিয়েছিল। সে সময় লোকটার সাথে কথা হয়, আর তারপর শহরে আসা। সব মিলিয়ে বিরাট বড় এক অবদান ছিল ঈশানের আজকের এই পর্যায়ে আসার পিছনে। শহরে আসার পর ঈশান ভদ্রলোক ওকে তার অফিসে একটা বড় স্টাফ পদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়েছিল। তারপর 6 মাসের মধ্যেই ঈশান লোকটার প্রিয় পাত্র হয়ে ওঠে। সেজন্য ঈশানের সব খোঁজ খবর রাখত। ওর বোন কেমন আছে, কোথায় থাকছে, কি করছে, এক প্রকার সংসারের যাবতীয় খোঁজ খবর নিয়েছিলেন। তারপর ভদ্রলোক নিজেই দেখে শুনে এক স্বনামধন্য পরিবারে তারই বন্ধু ছেলের সাথে ঈশানের বোনের বিয়েটা ঠিক করে দেয়। ঈশান প্রথমে বারণ করেছিল এত বড় লোকের ছেলের সাথে বোনের বিয়ে দিবে না বলে। অবশ্য তারও একটা বড় কারণ আছে, আর সেটা হলো ছেলেটা বড় লোকদের বিশ্বাস করতে পারে না। কিন্তু ভদ্রলোক নির্ভয় দিয়েছিল। বিয়ের আগে ছেলের পরিবার ঈশানকে অনেক অভয় দিয়েছে, আর ঈশান খোঁজখবর নিয়ে জানতে পেরেছে ছেলেটা অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, একদম ধার্মিক টাইপের। ওই বাড়িতে যাবার পর ঈশানের বোন একটা পরিবার পেয়েছে। সে নিজে থেকেই জানিয়েছে শ্বশুর শাশুড়ি অত্যন্ত ভালো মনের মানুষ। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। সেদিন মনে হয়েছিল যে এই লোকটার সাথে দেখা হওয়াতে হয়তো ওর জীবনের বড় একটা সার্থকতা। বাবা মা ছাড়া একটা বোন শেষ পর্যন্ত একটা পরিবার পেয়েছে। শ্বশুরবাড়ির লোকজন অত্যন্ত ভালো, তারা ওর বোনটাকে নিজেদের মেয়ের মতো রেখেছে। তারপর থেকেই ছেলেটা নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারছে। বোনের একটা গতি না করতে পারলে হয়তো মরেও শান্তি পেত না।
আর গত মাস দুয়েক আগেই বোনকে নিয়ে তার বোন জামাই সহ পুরো ফ্যামিলি কানাডা চলে গেল। সেখানেই শিফট হয়ে যাবে। বোন যাবে না বলে খুব বেশি জেদ করেছিল, কিন্তু ঈশান ওকে নির্ভয় দিয়েছে। আর গত 15 দিন আগেই জানালো সে কনসিভ করেছে। ঈশান মামা হতে চলেছে। এত খুশির সংবাদ শোনার পর মনে হয়েছিল আল্লাহ আসলেই উত্তম পরিকল্পনাকারী। তিনি কাউকেই হতাশ করেন না। তিনি বান্দার জন্য কোনো না কোনো পথ খোলা রেখেছে। সব কিছুই ভালোই চলছিল, কিন্তু তারই মধ্যে থেকে হয়তো ঈশানের কপালে এটুকুই খারাপ হবার ছিল। বসের রাগী অহংকারী জেদি মেয়েটার আন্ডারে ওকে কাজ করতে হয়েছিল। তারপর আবারও যখন থেকে ম্যানেজার পোস্টে প্রমোশন দেওয়া হয়, তবে থেকেই বসের মেয়ে মায়ার প্রচণ্ড পরিমাণে ওকে ঝাড়ের উপর রাখে। ও ভুল করলেও ওকে দোষ দিবে, আর না করলেও দোষ দিবে। আর যখন তখন কেবিন থেকে ডেকে নিয়ে হাজারটা কথা শোনাবে। তার মধ্যে সবচেয়ে বড় ভুল ছিল ঈশানের একটাই, সেটা ওর কাজের প্রতি পারদর্শী। তার উপরে এই নিম্ন মধ্যবিত্ত আর মিডল ক্লাস ফ্যামিলি ছেলে হওয়ার সত্ত্বেও বেশ খানিকটা স্মার্ট আর স্টাইলিশ দেখতে, বেশ কিউট টাইপের বলেই ম্যাডাম সেটা সহ্য করতে পারতো না। ওর গুছিয়ে কথা বলা আর এই স্মার্টনেসই ওর জন্য কাল হয়ে দাঁড়ালো। কারণ মেয়েরা ওর আশেপাশে ঘুরঘুর করতো। অফিসের প্রত্যেকটা স্টাফ নিচে থেকে এসে কথা বলতো, যেটা ম্যাডামের মোটেও পছন্দ ছিল না। অফিসের বসের মেয়ে মায়া অত্যন্ত রাগী, তাই সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করতো ঈশান। তার কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করত। তারপর যখন বকাঝকা করার মতো কোনো রিজন পেত না, ভদ্রমহিলা ওকে মেয়েদের আশেপাশে ঘুরঘুর করতে কিংবা মেয়েদের সাথে কথা বলতে দেখে রাগারাগি করত। দিন 15 আগের ঘটনা। ঈশান সেদিন ওরই এক কলিগের সাথে কথা বলছিল। এই অফিসে আসার পর মেয়েটার সাথে ওর প্রথম পরিচয় হয়। ইতি নামের মেয়েটার সাথে বেশ হাসাহাসি করেই ক্যান্টিনে বসে কথা বলছিল ঈশান। এটা আবার ভদ্রমহিলা দেখে ফেলে, আর সেটাতেই যেন ঈশানের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো। এসব কিছু ভদ্রমহিলা সেটা সহ্য করতে না পেরে ঈশানকে তৎক্ষণাৎ কেবিনে ডেকে আনে। ঈশান মায়া ম্যামের কেবিনে আসার সাথে সাথেই ভদ্রমহিলার সামনে থাকা চেয়ারটা টেনে ওকে বসতে বলে। ঈশানের ম্যাডামের ভালো ব্যবহারের কারণটা বুঝতে পারেনি। তারপর যখন ঈশানকে একটা ধমক দেয়, ঈশান সাথে সাথেই বসে পড়ে। তখন ভদ্রমহিলা নিজে থেকেই বলতে থাকলেন, এই স্মার্টনেস, এই স্টাইল আর এই সুন্দর করে কথা বলার কারণেই এত এত মেয়েরা বোধ হয় পেছনে পেছনে ঘোরে আর মিষ্টি মিষ্টি কথা বলতেই প্রেমে পড়ে যায়, তাই না? ওই মুহূর্তে ঈশান ভদ্রমহিলার কথা শুনে প্রচণ্ড পরিমাণে অবাক হয়েছিল। ম্যাডাম হঠাৎই সামনে থাকা একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, অফিসে আসো কাজ করতে, এখানে এসে মেয়েদের সাথে এত কিসের তোমার ঢলঢলি? ওই ইতির সাথে তোমার এত কিসের কথা? কি সম্পর্ক তোমাদের মাঝে? ও তোমার গার্লফ্রেন্ড নাকি তোমরা স্বামী স্ত্রী যে এত কথা বলতে হবে দুজনকে? না মানে আসলে ম্যাডাম, আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। তাছাড়া উনি আমার কলিগ ছিলেন, আর এতদিন বাদে দেখা হয়েছে, সেই জন্যই। অফিসের ম্যানেজার আপনি, যার তার সাথে আপনি এত ঢলঢলি করে কিসের কথা বলবেন? আপনাকে আমি অফিসে আসার পর থেকে বারণ করে দিয়েছি, আর বারবার করে আপনাকে ওয়ার্নিং দিয়েছি মেয়েদের সাথে কোনো কথা বলবেন না। এত কথা কিসের জন্য বলতে হবে আপনাকে? প্রতিনিয়ত এমন অপমানজনক কথা শোনার পরই ঈশানের বারবার মনে হচ্ছিল আজকের বিষয়টা হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলছে। ঈশানের প্রতি এই মেয়ে অফিসে আসার পর থেকেই রাগ, সেটা ছেলেটা খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কেন আর কিসের জন্য ও জানে না। আর বসের জন্যই হয়তো কখনো এই মেয়েটাকে জোর গলায় কথা বলে কিংবা রাগীভাবে কোনো উত্তর দিতে পারেনি। কিন্তু আজকে আর রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। দাঁড়িয়ে পড়ল আর বেশ খানিকটা কড়া কণ্ঠে বলতে আরম্ভ করলো, কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার পার্সোনাল বিষয় ম্যাডাম। আর অফিসে কাজগুলো আমি ঠিক মতোই করি কিনা আপনি সেটা দেখবেন। আপনার কাজে যদি কোনো ভুল হয় সেটার জন্য আপনি আমাকে এক্সপ্লেন করতে পারেন, কিংবা গায়েও হাত তুলতে পারেন, তাতে আমি দ্বিতীয়বার টু শব্দ করবো না। কিন্তু আপনি যবে থেকে অফিসে এসেছেন তবে থেকে অফিসের অন্য কারোর সাথে মিসবিহেভ না করলেও আপনি আমাকে দু চোখে সহ্য করতে পারেন না। আপনার সাথে আমার কিসের এত শত্রুতা? আর সবচেয়ে বড় বিষয় কি বলেন তো, মেয়েটা আমার সাথে যে সে কথা বলতে আসে, এটাও কি আমার দোষ, নাকি আমি ওদের এড়িয়ে যাব বলেন? অফিসের কলিগদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখাটা একজন কলিগ হিসেবে আমার দায়িত্ব। সামান্য অফিসের ম্যানেজার আমি,
নিজেকে মালিক মনে করছি না যে ওদের সাথে অহংকার দেখিয়ে কথা বলবো না। এখন আপনি যদি বলেন অফিস থেকে বেরিয়ে যেতে, সেটাও যাব, কিন্তু এত কিছু এক্সপ্লেন আমি করতে পারবো না ম্যাডাম। প্রতিনিয়ত আপনি আমাকে মেন্টালি টর্চার করে চলেছেন। আমার জায়গায় আপনি থাকলে পারতেন এরকম কিছু সহ্য করতে? নেহাত আপনার অফিসে জব করি আর সামান্য একজন কর্মচারী বলে আপনার সাথে কখনো উঁচু গলায় কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি ম্যাডাম। আমাকে এত শিখিয়ে দিতে হবে না। আমি হয়তো আপনার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু এতটাও বাচ্চা না যে অফিসের কলিগের সাথে কিভাবে সম্পর্ক বজায় রাখতে হয় সেটা জানি না। ঈশান ভেবেছিল ভদ্রমহিলা উঠে এসে কষিয়ে ওর গালে 2টা থাপ্পড় বসাবে, কিন্তু সেদিন সেটা হয়নি। উল্টো ভদ্রমহিলা চুপ করেছিল। ছেলেটা তখন নিজে থেকেই কেবিন থেকে বেরিয়ে গেলে নিজের কেবিনে গিয়ে ভাবতে আরম্ভ করেছিল। রাগের মাথায় ম্যাডামকে এত কথা শুনিয়ে দিয়ে আসলো। নির্ঘাত কাল থেকে আর অফিসে আসতে হবে না, কথাগুলো ভেবেই শুকনো একটা ঢোক গিলল। আবার পরক্ষণে ভেবেছিল এখন বোনটা দেশে নেই, তাই এখন দেশে গ্রামের বাড়িতে চলে গেলেও সেখানে যে জমি জমা আছে সেটা চাষবাস করে ওর দিন চলে যাবে। কিন্তু তারপরও এসব টর্চার ওর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। ঈশান প্রস্তুতি নিয়েছিল বসকে সবটা বলে দেওয়ার জন্য আর এখান থেকে চলে যাওয়ার জন্য। অন্যদিক থেকে মেয়েটা থেকে কোনো প্রকার রেসপন্স না দেখে ঈশান বুঝতে পেরেছিল হয়তো ভদ্রমহিলা বুঝতে পেরেছে, কিন্তু ওর ধারণাটা যে 15 দিন বাদ দিয়ে ভুল হবে সেটা ঈশান ভাবতেও পারেনি। অন্যদিকে সেদিন মায়া ঈশানের এরকম মিসবিহেভ অনেকটাই খারাপ লেগেছিল। ও বুঝতে পেরেছিল যে ঈশানের সাথে একটু বেশি বেশি করে ফেলেছে। আবার পরক্ষণে যখন বান্ধবীদের সাথে এসব বিষয় শেয়ার করেছিল তখন ওরই এক বান্ধবী ওকে বলেছিল, সামান্য একজন অফিসের স্টাফ তোর সাথে মিসবিহেভ করতে পারে কি করে? তাছাড়া ওর লেভেলটা কোথায় তুই সেটা ওকে দেখিয়ে দিলেই তো পারিস। ওকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা কি তুই জানিস না? এতগুলো ছেলেকে নাকানি চুবানি খাইয়েছিস, এতগুলো কলেজের ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, সেখানে একজন গ্রাম থেকে আসা ছেলের সাথে তুই পেরে উঠছিস না? তুই ওকে এমন শিক্ষা দে যেটা ও সারা জীবন ধরে মনে রাখবে। মায়াও ভাবতে লেগে গিয়েছিল সেদিন কি করবে। তারপর অনেকক্ষণ ভাবার পর যখন নীলা ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই মায়া একটা ডেভিল হাসি দিয়ে নিজে থেকেই বলেছিল, তুই ঠিকই বলেছিস, ওকে সারা জীবন ধরে সহ্য করতে হবে, আমাকে সহ্য করে যেতে হবে। ও কী করে এখান থেকে যেতে পারে কিংবা আমার থেকে দূরে গিয়ে অন্য সব মেয়েদের সাথে ঢড়াঢড়ি করতে পারে সেটাও আমি আজকের পর থেকেই দেখে নেব। তুই কি বলতে চাইছিস? আমি ওকে বিয়ে করে নেব, আর বিয়ের পর ওকে যা ইচ্ছে তাই শাস্তি দেব। ওকে নিজের কাছে রেখে যত ইচ্ছে যন্ত্রণা দেব। দেখব ও কি করে অন্য সব মেয়েদের সাথে মেলামেশা করে আর আমার থেকে দূরে যেতে পারে। তুই কি পাগল হয়ে গেছিস? এমন একটা ছেলেকে বিয়ে করবি? সামান্য স্মার্ট স্টাইলিশ দেখতে বলেই কি তুই তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলি? শোন, আমি বিয়েটা এমনি এমনি করব না। বিয়েটা করব এই জন্যই কারণ তাতে ও এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে বিয়ে করলে আমাদের বাড়িতে ওকে থাকতে হবে, আর বাবাকে দিয়ে আমি সব কিছু ব্যবস্থা করব। কিন্তু ওকে যদি শুধু অফিসের স্টাফ হিসেবে রাখি তাহলে আজকে যে মিসবিহেভ করেছে তাতে যে কোনো সময় অফিসের চাকরিটা ছেড়ে দিয়ে ও চলে যেতে পারে। কিন্তু আমাকে বিয়ে করলে ও এখান থেকে কোথাও যেতে পারবে না। দিন শেষে ওকে ঘুরে ফিরে আমাদের কাছেই আসতে হবে। তাই বলে এমন একটা ছেলেকে বিয়ে করবি? এ তো ভালো ছেলে আর এ তো কোটিপতি ছেলে থাকতে তুই কিনা দিন শেষে নিজের অফিসের একজন সামান্য ম্যানেজারকে? হ্যাঁ, করব। এই মায়া নিজের স্বার্থের জন্য আর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সবই করতে পারে। তোদের তো সমস্যা কিছু, আমি ওকে মানিয়ে নিতে পারলে। তুই কি মানিয়ে নেওয়ার জন্য ওকে বিয়ে করছিস, নাকি ওকে ভিতর থেকে মেরে দেওয়ার জন্য বিয়ে করছিস? সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এগুলো না করলেই কি নয়? দেখো, একটা সাধারণ ঘরের ছেলে ও এত কিছু সহ্য করতে পারবে না। হঠাৎ তোর কি হলো বলতো? এখনই আবার ভুল পাল্টে ফেললি যে? দেখ, সামান্য শাস্তি দেওয়া যেতে পারে, তাই বলে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত তুই নিবি কি করে? আর আঙ্কেল যদি সত্যি সত্যি বিয়েতে রাজি হয়ে যায়, তোর সাথে যদি ওই ছেলেটা সত্যি বিয়ে হয়ে যায়, তখন কি করবি তুই? আমি বিয়েটা করবো বলেই আব্বুকে রাজি করাবো। আর সত্যি সত্যি রাজি হবে না কি করবে? একমাত্র মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য হলেও তো বিয়েতে রাজি হতে হবে।
আমি খুব ভালো করে জানি আব্বু ওকে ঠিক কতটুকু পছন্দ করে। এখন বকবক না করে আমাকে আমার প্ল্যান মতো কাজ করতে দে। মায়া সেদিনের সেই চুপ থাকাটা ঈশান বুঝতে পারেনি। ঝড়ের পূর্ব মুহূর্তে যে এত বেশি আবহাওয়া শান্ত আর স্বাভাবিক থাকে, ঈশানের ক্ষেত্রেও তেমন হবে বলেই সবটা স্বাভাবিক ছিল। তারপর দিন দশেক যেতেই যখন অফিসের বস ডেকে নিয়ে ওকে তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিল, তখন ঈশান যেন আসমান থেকে পড়েছিল। ঈশান ভেবেছিল অফিসের বস মজা করছে, তখন ঈশান হেসেই বলেছিল, বস ম্যাডামের বিয়ে ঠিক করেছেন, সেজন্য বোধহয় আপনি আমার সাথে মজা করছেন, তাই না? ছেলেটি কে আমাকে বলুন, আমি খোঁজখবর নিয়ে দিচ্ছি। কিন্তু তাই বলে আমার সাথে এরকম মজা করবেন না আপনি। তুমি বুঝতে পারছো না ঈশান, মায়া তোমাকে পছন্দ করে আর সব কিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকেই বিয়ে করবে। তোমাকে তো আমার আগে থাকতেই পছন্দ ছিল, কিন্তু আমার মেয়েও তোমাকে পছন্দ করে ফেলবে। আর এত কিছুর মধ্যে সাধারণ একটা ছেলেকে বিয়ে করতে চাইবে, আমি সেটা ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে উচ্চ পর্যায়ে কারোর সাথে কিংবা আমাদের লেভেলের কারোর সাথে রিলেশনে আছে, তাই তাকে বিয়ে করার বায়না ধরবে। কিন্তু দিন শেষে যে ছেলেকে আমি বিশ্বাস করি, নিঃসন্দেহে যাকে চোখ বুজে সব কাজের দায়িত্ব দিতে পারি, সে ছেলেকেই আমার মেয়ে পছন্দ করবে কিংবা ভালোবাসবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। বসের এমন দ্বারা কথাতে ঈশান অবাক হলেও পরক্ষণে যখন ভদ্রলোক সিরিয়াসভাবে কথা বলছিল, তারপরও ঈশানের বিশ্বাস হচ্ছিল না সবটা। ঈশান নিজে থেকেই ম্যাডামকে জিজ্ঞেস করার জন্য গিয়েছিল আর বলেছিল, ম্যাম, আমি কি শুনছি এগুলো? আপনি নাকি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আর বসকে নাকি এইসব বিষয়ে বলেছেন। কেন, তোমার এই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি তোমার আমাকে পছন্দ না? বসের মেয়ে সেদিনের কথাতে ঈশান হাঁ করে তার দিকে তাকিয়েছিল। তারপর যখন মেয়েটার দিকে ফিরে খেয়াল করে ম্যাডাম শাড়ি পরে সুন্দর করে সেজে অফিসে এসেছে, ঈশান মেয়েটাকে এমন করে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছিল মেয়েটাকে বোধহয় বিব্রতিতে ধরেছে, না হলে মাথা খারাপ হয়েছে, না হলে এমন কথা বলার মেয়ে ম্যাডাম নয়। ঈশানকে আরেকটু চমকে দিয়ে ম্যাডাম মিষ্টি হেসে বলেছিল, আমি বুঝতে পারছি তুমি কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না। আসলে এতদিন মিসবিহেভ করেছি, সেই জন্য বোধহয় তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। কিন্তু দেখো, তোমার সেই দিনের কথা বলাকে আমি বুঝতে পেরেছি আমার কষ্ট হয়েছে। আর যখন তুমি অন্য সব মেয়েদের সাথে কথা বলতে, তাদের আশেপাশে থাকতে, তখন আমার কষ্ট হতো, খারাপ লাগতো। আর কেন খারাপ লাগতো, কী জন্য আমি এগুলো মেনে নিতে পারতাম না। তারপর যখন ভেবে দেখলাম, মনে হলো আমার বোধহয় তোমার প্রতি দুর্বলতা আছে। আমি মনে হয় তোমাকে পছন্দ করি, সেই জন্যই বোধহয় ওদের পাশে তোমাকে সহ্য করতে পারি না। তাই এত কিছুর বাহানা খুঁজে তোমাকে সব সময় বকাঝকা করার জন্য। আর যাকে পছন্দ করে মানুষ, তার জন্যই এরকম কিছু করতে পারে। তাই কিন্তু ম্যাডাম, আমার বিশ্বাস হয় না আপনার মতো এত বড় লোকের মেয়ে কিনা আমার মতো একটা গরিব ঘরের সামান্য ছেলেকে বিয়ে করতে চাইছে। আপনি মনে হয় বসকে ট্রাই করছেন, মজা করছেন যে বস কি বলে এই বিষয়ে, সেই জন্যই, তাই না? দেখুন, আমি বসকে বুঝিয়ে বলবো আপনার অন্য কাউকে পছন্দ আছে। আমাকে বলুন কোন ছেলেকে পছন্দ আছে, আমি তার কথাই বসকে বলে দিব। তারপরও ঈশান কথাগুলো বলে শেষ করতে পারেনি, তার আগেই মায়া ওর শার্টের কলার ধরে ওর মুখের অনেকটা কাছে মুখটা এনে বলেছিল, এই দুষ্ট, তোমাকে কখনো বলেছি আমি অন্য কাউকে পছন্দ করি? তোমাকে পছন্দ করি বলেই তো আব্বুকে বিয়েতে রাজি করলাম। এই 10টা দিন যাবৎ আব্বুকে বলে বলে রাজি করিয়েছি, আর আজকে এসে তুমি বলছো আমার অন্য কাউকে পছন্দ। অন্য কাউকে পছন্দ হলে সেটা আব্বুকে বলতাম, তোমার কথা বলতাম নাকি বলো? বুঝেছি তোমার বিশ্বাস করানোর জন্য আমাকে অন্য কিছুই করতে হবে, তাই না? মায়া ম্যাডামের কথাতে ঈশান তখন শুকনো ঢোক গিলল আর আমতা আমতা করে বলেছিল, কি করবেন আপনি? দাঁড়াও, দেখাচ্ছি। মায়া ম্যাডাম ঈশানকে আর সেদিন কিছু বলতে দেয়নি, কারণ ওনার ওই মিষ্টি গোলাপি ঠোঁট জোড়া ঈশানের ঠোঁটের সাথে আলতো করে ছোঁয়াতেই ছেলেটা চোখ বড় বড় করে তাকিয়েছিল।
মায়া তখন ওর শার্টের কলারটা আরেকটু শক্ত করে খামচে ধরে ঈশান একদম পাথরের মতো সেখানে স্তব্ধ হয়েছিল। মিনিট দুয়েক পরেই যখন মায়া ঈশানকে ছেড়ে দিল, তখনই ছেলেটার মনে হতে লাগলো যে ও কোনো স্বপ্নের ঘুরে ছিল কিংবা কোনো কল্পনার জগতে ছিল, না হলে এরকম কিছু হবে ও কখনো ভাবতেও পারেনি। মায়া লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, এবার তোমার বিশ্বাস হলো তো আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি আর কতটুকু পছন্দ করি? ঈশান সেদিন আর কথা বলতে পারেনি। সেদিন মায়া নিজে থেকেই বলেছিল, তোমাকে চুপ করে থাকাটাই বলে দিচ্ছে তুমি আমাকে চাও, আর আব্বুকে আমি বলে দিব যে তুমি লজ্জায় বলতে পারছো না তুমি বিয়েতে রাজি। আমি খুব শীঘ্রই তোমাকে বিয়েটা করে নিতে চাই ঈশান, আর দূরে থাকতে চাই না তোমার থেকে। আমি জানি যত দূরে থাকবো ততই তুমি মেয়েদের সাথে মেলামেশা করবে, আর এসব আমি সহ্য করতে পারবো না। কিন্তু ম্যাডাম, প্রিয় মানুষের ভাগটা মানুষ কখনো কাউকে দিতে পারে না, তুমি সেটা বুঝতে পারো না? মায়া সেদিনে সেই লজ্জা পাওয়া কিংবা হাসির আড়ালে যে অন্য কিছু ছিল সেটা ঈশান ভাবতেও পারেনি। কারণ ভদ্রমহিলার এই হাসির পিছনে যে এত বড় একটা প্ল্যান আর মতলব ছিল সেটা ঈশান তখনই বুঝতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত না বাসর ঘর অবধি এসেছিল। আজকে সন্ধ্যায় দুজনের আনুষ্ঠানিকতার সাথেই বিয়েটা হয়েছে। বসের একমাত্র মেয়ে, তাই খুব ধুমধাম সইদি বিয়েটা হয়েছিল। কিন্তু কখনো ভাবতেও পারেনি যে বস এত সহজে সব কিছু মেনে নেবে আর ওদের বিয়েটাও এত তাড়াতাড়ি হয়ে যাবে। ঈশান এক প্রকার রাজি ছিল না, কিন্তু বোনের বিয়ে, ওকে শহরে নিয়ে আসা আর এত বড় একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া, সব মিলিয়ে একটা কৃতজ্ঞতা থেকে ঈশান ভেবেছিল আর যাই হোক ভদ্রলোকের একটা কথা তো রাখাই যায়। তাছাড়া আজ বাদ হয়তো বিয়ে করতেই হবে, কিন্তু কাকে বিয়ে করবে সেটা নিয়েই এক প্রকার দ্বিধাদ্বন্দ্বে ছিল। তার উপর বস বাবার বয়সী মানুষ, ওর জন্য এত করলো, তার জন্য এতটুকু, পরে যদি এইটুকু না করতে পারে সেটা ভেবেই ঈশানের বোন ওকে অনেকবার রিকোয়েস্ট করেছিল বিয়েটা করে নিতে। তারপরই যখন বিয়েটা করে নেয় তখন থেকেই ঈশানের মনে হচ্ছিল ম্যাডাম ওকে কেনই বা বিয়ে করলো। এত বড় লোকের একটা মেয়ে কিনা ওকে বিয়ে করেছে সেটা ওর বিশ্বাসই হচ্ছিল না। ঈশান বারবার বাসর ঘরে আসার আগে ভাবছিল অন্তত আর যাই হোক এগুলো স্বপ্ন না হয়ে সত্যি যেন হয়। কিন্তু আসার পর যখন দেখলো ভদ্রমহিলা পায়ের উপর পা তুলে ফোন চালাচ্ছে, তখনই ছেলেটার কেমন যেন সন্দেহ হয়েছিল। মেয়েটার সামনে এসে দাঁড়াতেই তখন ভদ্রমহিলা এমন কিছু বলল যার জন্য ঈশানের হুঁশই উড়ে গিয়েছিল। ঈশান এসে দাঁড়াতেই তখন মায়া ম্যাডাম নিজে থেকেই বলতে লাগলো, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যা নিচে গিয়ে এসো, আর না হলে সোফাতে গিয়ে এসো পর। তুই যদি ভেবে থাকিস আমি তোকে বিয়ে করেছি প্রেমে ভালোবাসা করার জন্য কিংবা তোর সাথে সংসার করার জন্য, তাহলে সেটা তোর ভুল ধারণা। এমন কিছুই ভেবে থাকলে তোর জন্য অন্যায় হবে সেটা। ঈশান বুঝতে পেরেছিল মেয়েটার এই বিয়েটা করার পিছনে অন্তত কোনো না কোনো মতলব আছে, আর সেই জন্যই বোধহয় ওকে এমন করে বিয়েটা করতে হয়েছিল। আর এত জোর জবরদস্তি করালো, তাহলে কী জন্য ওকে বিয়ে করলো সেটা জানার জন্যই যখন ঈশান প্রশ্ন করেছিল, তাহলে বিয়েটা কেন করছিলেন? সিম্পল বিষয়ে তোকে আমার কাছে রেখে কষ্ট দেবার জন্য। কিন্তু এগুলো কি খুব বেশি দরকার ছিল? আমি তো এমনিতেই আপনাদের চোখের সামনে ছিলাম, তাহলে এগুলো করার কি খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হচ্ছে না। বিয়ের আগে থেকে নিয়ে শুরু করে আমার কিছুতেই এগুলো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আজকে এখন আপনার কথা শুনে মনে হচ্ছে এটাই বোধহয় কারণ ছিল। কেন করলেন এরকমটা? কারণ তোর উপরে আমার অনেক রাগ, তুই আমার সাথে মিসবিহেভ করেছিস। তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই আমি বিয়েটা করেছি, তুই সেটা আস্তে আস্তে বুঝে যাবি। আর তোর কত বড় সাহস যে তুই আমার উপরে চিৎকার চেঁচামেচি করে কথা বলিস। তার জন্য আপনি যা খুশি তাই শাস্তি দিতে পারেন। থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে পারতেন আমার জায়গাটা কোথায়, নাহলে অফিস থেকে বের করে দিতেন, সবার সামনে গায়ে হাত তুলতেন, তা তো আমি কিছু মনে করতাম না। কিন্তু এরকম কিছু করার কি খুব বেশি প্রয়োজন ছিল ম্যাডাম? শোন, তোর থেকে কোনো জ্ঞান শুনতে চাইনি। আব্বু তোকে এত হেল্প করেছে, তার উপরে এইটুকু প্রতিশোধ আমি দিতেই পারি। কাউকে হেল্প করার বিপরীতে যে এরকম করে প্রতিশোধ নিতে হয় সেটা আমার জানা ছিল না ম্যাডাম। তাহলে 6 মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন? তুই কি ভেবেছিস 6 মাস কোনো রকমে আমাকে সহ্য করে নিবি, তারপর আমি তোকে ডিভোর্স দিয়ে দিলেই তুই বেঁচে যাবি? তাহলে সেটাও তোর জীবনের সবচেয়ে বড় ভুল। এমন কোনো কিছুই হবে না।
তোকে আমি তিলে তিলে মারবো। তুই আস্তে আস্তে আমার কাছ থেকে কষ্ট পাবি, না পারবি আমার থেকে দূরে যেতে, আর না পারবি আমাকে ভালোবাসতে। তুই আস্তে আস্তে আমার সাথে মিসবিহেভ করার আর আমার কথায় অবাধ্য হওয়ার বিষয়টা বুঝতে পারবি। তুই কত বড় অন্যায় করেছিস সেটা একদিন দুই দিনে নয়, সারা জীবন ধরে সেই ভুলের মাসুল দিবি। তোকে আমার সহ্য হয় না, তারপরেও তুই অন্য সব মেয়েদের সাথে গিয়ে লটরপটর করতে থাকিস। এর থেকে আমাকে একেবারে মেরে ফেলতেন, তাহলে আপনার প্রতিশোধ নেওয়া হয়ে যেত। তারপরে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এমন নাটক না করলেও পারতেন ম্যাডাম। তোর কথা কে শুনতে চেয়েছে? আমার যা ইচ্ছে হয়েছে আমি সেটাই করেছি। তোর কাছ থেকে এত জ্ঞান নিতে হবে আমার? তোর থেকে আমি বয়সে বড়, তাই আমি জানি আমার কি করতে হবে আর না করতে হবে। তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? সেটার সবচেয়ে বড় বিষয় কি বলেন তো? আপনার অন্তত একটাবার ভাবা উচিত ছিল আমি সামান্য একটা গরিব ঘরের ছেলে। আমার সাথে বিয়ে করে আপনি মানুষের সামনে গিয়ে কী করে দাঁড়াবেন? এত বড় লোকের মেয়ে হয়ে এই বিয়ের নাটকটা না করলেও পারতেন। অন্তত অন্য কোনোভাবে আমাকে শাস্তি দিতেন, সবার সামনে ছোট করতেন, কিন্তু বিয়ে আর এসব প্রেম ভালোবাসা নিয়ে নাটকটা না করলেও হতো। কে ভালোবেসেছে তোকে? আর কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে নেই, এটা তো জাস্ট একটা নাটক। প্রেম ভালোবাসা? কিসের প্রেম ভালোবাসা? আমি তোকে ভালোবাসতে যাবো কেন? তোর মতো একটা ছোট লোক কেউ খ্যাত কে তাও আবার? তাহলে সেদিনের অমন করার মানে কি ছিল? ওই কিসের কথা বলছিস? সামান্য একটা কিস করলে কি বোঝা যায় যে আমি তোকে ভালোবেসে ফেলেছি? তোকে মাথা খারাপ? তোর এসব কথা শুনে না আমার না হাসি পাচ্ছে খুব। তুই আসলে না অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিস। তোদের এমন কাজকর্ম দেখলে আমার সত্যিই খুব হাসি পায়। সামান্য একটু গ্রামের ছেলে হয়ে আসছে বড় লোকের মেয়েকে বিয়ে করতে, তার উপরে আবার স্বপ্ন দেখছে কিনা তার সাথে সংসার সাজাবে। তোর এরকম নাটক আর এইসব আবেগী কথা শুনে আমি গলবো না। শোন, এখান থেকে দূর হ। তোকে আমার চোখের সামনে দেখতে ইচ্ছে করছে না, তোকে আমার পছন্দ না, তুই সেটা জানিস না? তাহলে এত তোড়জোড় করে সবার সামনে বিয়ের নাটকটা করার কি খুব বেশি দরকার ছিল? আপনাকে আমি তো বলিনি বিয়ে করতে। আপনার শাস্তি দেওয়া হলে অন্য কোনোভাবে দিতে পারতেন, কিন্তু তাই বলে বিয়ের মতো পবিত্র একটা বন্ধনকে নিয়ে এমন নাটকটা না করলেও পারতেন ম্যাডাম। একদম জ্ঞান দিতে আসবে না। আর খবরদার, রাতে আমি ঘুমানোর পর যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোকে একদম খুন করে ফেলবো বলে দিলাম। ছোট লোক তো এরকম করতেও পারি। আপনি সেফটির জন্য ছুরি কিংবা কোনো ক্ষতি করার মতো জিনিস নিজের কাছে রাখুন। যদি আপনার কাছে আসার চেষ্টা করি একেবারে মেরে দিবেন, সেটা না হয় আমার জন্য শাস্তি হবে। ঈশান এই কথাগুলো এতক্ষণ যাবৎ ভাবছিল। আপনাদের মনে হতেই পারে যে এরকম কথা কেন ভাবছিল। সবার আগে বিষয়টা পরিষ্কার করে নিন। এই ছিল এতগুলো দিনের ওদের পরিচয়, আর ওদের মাঝে যেসব কথাবার্তায় কিংবা বিয়েটা কেমন করে হলো ঠিক সেটার মূল ঘটনা। এই মুহূর্তে ঈশানের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসহায় ছেলেটা ও। এত কষ্ট এত কষ্ট ওকে দিবে বলে এমন করে বিয়ের নাটকটা করলো মেয়েটা। দরকার হয় ওকে অন্য কোনোভাবে মেরে দিলেও হতো। এত তোড়জোড়া নাটক করে শেষে কিনা এরকম এটা বিয়ের নাটক করলো। এই মেয়ের কি মান সম্মান বলে কিছু নেই? সবাই যেহেতু জানতে পেরেছে ওদের বিয়ে হয়েছে, তাহলে দিন শেষে যখন কোথাও যেতে হবে তখন ওকে নিয়ে সবার সামনে দাঁড়াবে কি করে? এটুকু একটাবারও ভাবলো না মেয়েটা। শুধুমাত্র ওকে শাস্তি দেওয়ার জন্যই এরকম বিয়েটা না করলেও পারতো। তাহলে খুব বেশি কি দরকার ছিল ওকে বিয়েটা করার? ঈশান ভাবতেও পারেনি মায়া ম্যাডাম এত বড় একটা নাটক সাজাবে বিয়ে নিয়ে। কিন্তু বিয়ে নিয়ে কেনই বা এত বড় নাটকটা করতে হলো? তাহলে কি ওনার কোনো বয়ফ্রেন্ড নেই? যতদূর অবধি জানে ততদূর অবধি নেই। যদি থাকতো তাহলে অন্তত আর যাই হোক ওকে বিয়ে করার মতো এত বড় ভুল সিদ্ধান্তটা নিত না। তাহলে কি ওকে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্যই এরকম করে বিয়েটা করেছে, নাকি অন্য কোনো কারণ আছে? কিছুই ভেবে পাচ্ছে না ঈশান। এবার মায়া ওর দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, এই, তোকে না বললাম লাইটটা অফ করে দে। এত কথা বলতে হয় কেন তোকে? একটা বার যেটা বলবো এখন থেকে সেটাই করবি। তুই এখন থেকে আমার গোলাম, তোকে আমি যা বলবো তোকে সেটাই করতে হবে। যদি না করিস আমার থেকে খারাপ আর তোর জন্য কেউ হবে না বলে দিলাম। কিন্তু আমি কোথায় শোবো? যেখানে ইচ্ছে সেখানে গিয়ে পড়ে থাক, তারপরেও ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবি না। যদি করিস তাহলে সেটা তোর জন্য আরও বড় অন্যায় হয়ে যাবে বলে রাখলাম। না ম্যাডাম, আমার আব্বু আম্মু আমাকে এরকম শিক্ষা দেয়নি। আমি জোর করে বউয়ের কাছে এসে তার
থাপড় চর খাওয়ার জন্য তার সাথে জোর জবরদস্তি করব? গ্রামের ছেলে হতে পারি, কিন্তু কখনো কারোর সাথে জোর জবরদস্তি করার মতো কোনো শিক্ষা পাইনি। মেয়েদের আমি সম্মান করতে জানি, তাই বলে এমন নয় তাদের সাথে জোর জবরদস্তি করব। আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন ম্যাডাম। মায়া রাগী চোখে তাকিয়ে থেকে শুয়ে পড়ল। ঈশান কিছু একটা ভেবে তারপর অনেকেই খোঁজাখুঁজির পর একটা চাদর আর বালিশ পেল, সেটা নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। কপালের উপর হাত রেখে ভাবতে লাগলো, এটাই বোধহয় শেষ পর্যন্ত কপালে হওয়ার ছিল। এত নাটক অভিনয়ের কি ছিল? যদি শাস্তি দেওয়ার হতো তাহলে অন্য কোনোভাবে দিলেও হতো। বিয়ে নামক একটা পবিত্র বন্ধনকে নিয়ে এভাবে এত বড় একটা অভিনয় না করলেও হতো। পরদিন সকালের ঘটনা। ঈশান শুয়েছিল, তখনই কিছু একটা মুখের উপর আছড়ে পড়তেই বুঝতে পারল কেউ পানি মেরেছে। কারণ ঘুম ভাঙতেই দেখলো পুরো শরীরটা ভেজা, আর তাতেই বোঝা গেল ম্যাডাম ওর মুখের উপর এক বালতি পানি মেরেছে। ম্যাডামের হাতে বালতি দেখে সেটা দেখে কনফার্ম হলো ঈশান। ছেলেটা কিছুক্ষণ ধরে চুপ করে থেকে বলতে লাগলো, তুই কি ভেবেছিস আমার বাসাতে এসে আমার রুমে ঢুকে তুই এত সহজে এত নিশ্চিন্তে ঘুমাতে পারবি? এক্ষুনি উঠে আমার জন্য নাস্তা তৈরি কর। কাজের জন্য তো বাসায় লোকজন আছে, তাহলে আমি আপনার জন্য নাস্তা তৈরি করতে যাব কেন? আর আমি তো এগুলো করতে পারি না ম্যাডাম। কারণ আমার হাজবেন্ডের হাতে আমার নাস্তা খেতে ইচ্ছে করছে, সেই জন্যই তুই করবি। তোকে আমি বিয়ে করেছি কি এমনি এমনি নাকি জানানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য? তুই সেটা আজকের পর থেকে হাড়ে হাড়ে বুঝতে পারবি। তাই বলে এইসব কাজ আমাকে করতে হবে? আপনার যদি আমাকে নিয়ে এতই সমস্যা থাকে, আমাকে যত পারেন মারেন, বকেন, তারপর এইসব করতে বলবেন না। এইসব কাজে আমি পারি না ম্যাডাম। মায়া কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, যা এখন গিয়ে দেখা ব্রেকফাস্ট তৈরি হয়েছে কিনা। ঈশান উঠে ওয়াশরুমের দিকে যেতে গেলে মায়া বলতে লাগলো, এই কোথায় যাচ্ছিস? আমার ওয়াশরুমে তোর কি রে? স্বামী তার স্ত্রীর ওয়াশরুমে যাবে না, তাছাড়া এখানে তো আর আমার আলাদা করে কোনো রুম নেই থাকার জন্য। এরকম কেন করছেন? এখন আপনি কি চাইছেন? আমি বাইরে চলে যাই, বাইরে গিয়ে বসের ওয়াশরুমটা ইউজ করি, আপনার আব্বুর ওয়াশরুমটা ইউজ করি, তারপর তিনি জিজ্ঞেস করুক, আমি সবটা বলে দিই, তাই না? তুই কিন্তু আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস। এগুলো করে তুই কিন্তু পার পাবি না। আমি আব্বুর সামনে কি নাটক করি তুই শুধু দেখতে থাক। নাটক করায় যে মেয়েরা সেরা, সেটা আমি খুব ভালো করেই জানি। আমাকে নতুন করে আর কিছু শেখাতে হবে না ম্যাডাম। তাহলে তুই বলছিস আমি নাটক করি? তোর তোর কত বড় সাহস আমাকে নাটকবাজ বলিস? আজব ক্যারেক্টার মাইরি। আপনি তো নিজেই বললেন যে নাটক করবেন, তাহলে এখন আবার? মায়া কোনো কথা বলতে দিল না। ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে একদম ঝড়ের গতিতে চলে আসলো ওর সামনে। ছেলেটা মাথাটা নিচু করে ফেললো। মায়া থাপড় দিতে গেলে ঈশান সরে গেল। খুব পার্ট বেড়েছে তোর না? তোকে তো আমি শেষ করেই ফেলবো। তোর খুব অহংকার হয়েছে। এই অহংকার কতদিন তুই নিয়ে থাকতে পারিস, আর অফিসের ওই মেয়েগুলোর সাথে কিভাবে কথা বলতে পারিস সেটাও আমি দেখে নেব। সেজন্য তো হাফ মার্ডার আমাকে করেই ফেলেছেন। এখন সম্পূর্ণটা মেরে ফেললেই অন্তত আমাকে আর এসব কষ্ট ভোগ করতে হতো না। তুই কি ভাবিস তুই অফিসে গিয়ে লটর পটর করবি? সে গুড়ে বালি। তুই আমার হাজব্যান্ড। এসব জানার পরে কেউ আর তোর দিকে ফিরেও তাকাবে না, ভয়ে মাথা নিচু করে রাখবে। কি মুশকিল বলছেন, বিয়েও মানেন না, সংসারও করবেন না, আবার হাজব্যান্ড বলছেন। আপনার হাবভাব কিন্তু আমি মোটেও বুঝতে পারছি না। আপনি কি করতে চাইছেন আমাকে সেটা সরাসরি বলুন, আমি একেবারে করে দেই। তারপর না হয় আপনি রাগটা কমিয়ে ফেলেন। না, আমার রাগটা কমবে না। তোকে আমি সারা জীবন ধরে কষ্ট দিতে চেয়েছি, সেটাই দেব। ঈশান কোনো কথা না বলে ফ্রেশ হয়ে আসলো। দেখলো ভদ্রমহিলা রেডি হয়ে নিয়েছে, গোসল করেনি, কি একটা অবস্থা। ঈশান যখনই কিছু বলতে যাবে তখনই মায়া নিজে থেকে বলতে লাগলো, এখন আবার নাটক করিস না যে গোসল করে আসেন। শোন, গোসল করে আসবো এমন কিছু আমাদের মাঝে হয়নি, আর কখনো হবেও না। ঈশান ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর নিচে আসলো। দেখলো বস অর্থাৎ মায়ের আব্বু, আসলে মায়ের আম্মু নেই। মায়া যখন 5 বছর বয়স তখন ভদ্রমহিলা কোনো এক রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছিল। তারপর থেকেই মনে হয় মেয়েটা বিগড়েছে। ঈশান এসে একটা চেয়ার টেনে বসতেই এবার ভদ্রমহিলা এসে ওর পাশে বসলো।
এরই মাঝখানে ঈশান যখনই ব্রেকফাস্ট নিজের হাতে নিয়ে খেতে যাবে তখনই ভদ্রমহিলা যে কথা বলল সেটা বলার পর ছেলেটার খাওয়ার দফারফাই হয়ে গেল। কারণ মায়া একদম বাচ্চাদের মতো করে আদুরে কণ্ঠে বলতে লাগলো, বেবি, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। বাবার সামনে মেয়ের এমন একটা কথা শুনে ঈশানের যেন খাওয়া একদম মাথায় উঠে গেল। ছেলেটা এবার একটু কেসে উঠল। তখন ভদ্রলোক অর্থাৎ মায়ের বাবা বলতে লাগলেন, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? তাছাড়া আমাদের সময়ও এগুলা কত হয়েছে, এখন তো এগুলো দেখাই যায় না। সেখানে আমার মেয়ে তো স্বামীর হাতে খেতে চাইছে, তুমি এত লজ্জা পেও না বাবা। আমার মেয়েটা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, সেটা আমি বিয়েটা ঠিক হওয়ার আগের থেকেই বুঝতে পারছি। এখন লজ্জাশ্রম না পেয়ে মেয়েটাকে একটু খাইয়ে দাও তো। ঈশান কি করবে, পালিয়ে যাবে নাকি বসে থাকবে সেটাই ভেবে পেল না। এরই মাঝখানে মায়ের ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তখন ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে খাওয়াতে লাগলো। মায়াকে খাইয়ে দিয়ে কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালানোর জন্য যখনই উঠেছিল তখনই ভদ্রমহিলা ওর হাত ধরে ফেললো। তারপর জোর করে বসিয়ে দিয়ে বলতে লাগলো, ঠিক আছে, কাল থেকে আর তোমাকে খাইয়ে দিতে বলবো না। এত ভালোবাসি সেজন্যই বলেছি। তুমি তো জানো ছোটোবেলা থেকে আম্মু নেই, তাই আম্মুর হাতে কখনো খাওয়ার সৌভাগ্যতা হয়নি। কিন্তু তোমাকে আমি কাছে পেয়ে ভেবেছিলাম এখন থেকে সব আবদারগুলো তোমার কাছেই করব। কিন্তু তুমি তো আর আমাকে ভালোবাসো না। আব্বুর কথাতে জোরপূর্বক বিয়েটা করেছো। আমি চাই না তোমাকে কোনো ঝামেলার মধ্যে ফেলতে। ঠিক আছে, তোমাকে আর খাইয়ে দিতে হবে না। তুমি কালকে থেকে আর এগুলো করো না, আমি আবদার করলেও না। কারণ আমি তোমাকে কাছে পেলেই এরকম সব আবদার করব, আর তুমি তার কিছুই পূরণ করতে পারবে না। ভদ্রমহিলা কথাগুলো কাঁদো কাঁদো কণ্ঠে বলেই একদম ছলো নয়নে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান উপায় না পেয়ে বসলো। তারপর পাশে বসে যখন খেতে আরম্ভ করলো তখন ভদ্রলোক বলতে লাগলো, এখন থেকে আমার মেয়ের সব দায়িত্ব যে তোমার বাবা। এত সংকোচ করো না, আমি তোমার বন্ধুর মতোই। সব সময় আমাকে সব যেমন শেয়ার করেছো এখনও ঠিক তাই করবে। এত ভয় পাওয়ার কিংবা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ভদ্রলোক ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে ছেলেটাও খেয়ে রুমে আসলো। এমন করেই কাটলো পুরো 7টা দিন। আর আর এই 7টা দিনে বাসায় বসে থেকে ভদ্রমহিলা ওকে পুরো জ্বালিয়ে মেরেছে। এই সময় বেবি এটা করো, ওই সময় বেবি ওটা করো। তারপর আবার আব্বুর সামনে হাজারটা মিথ্যা কথা বলে ওকে ছোট করেছে, হাজারবার বকা শুনিয়েছে। অবশ্য এগুলো বকা নয়, তবে মায়ের আব্বু বেশ খানিকক্ষণ ধরেই ওকে জ্ঞান দিয়েছে। ঈশান কী বলবে জানে না, তবে বসকে হয়তো এসব কিছু বললে কখনোই বিশ্বাস করবে না। তার উপর মেয়েটা যে পরিমাণে নাটক করছে এটা বিশ্বাস করাটাও একটা জটিল ব্যাপার। 7ম দিনের মাথায় যখন মায়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন ঈশানও গোসল করে একদম বেরোতেই তখন মায়া ওর দিকে রাগি চোখে তাকিয়ে থেকে বলতে লাগলো, কিরে, তুই কোথায় যাচ্ছিস? কেন অফিসে যাব না? তাছাড়া আপনি অফিসে যাচ্ছেন, তাহলে কি আমাকে যেতে হবে না? তোকে আমি যেতে বলেছি? অফিসে গিয়ে আবার ওই রিয়া, ইতি, সোনিয়া ওদের সাথে লটর পটর করবি? সেটা আমি খুব ভালো করেই জানি। তাহলে বাসায় বসে থেকে কি করব? একই অফিসের বস শ্বশুর, তারপর বাসায় বসে যদি খাই তাহলে বলবেন আপনাদের ঘাড়ের উপর বসে থাকি। তাই তোকে অফিসে নিয়ে যাওয়া যাবে না। অফিসে নিয়ে গেলে তুই এসব আবারও করতে আরম্ভ করবি। তারপর বাসায় বসে থাকলে বোরিং লাগবে, আর এখানে থেকে যে এমন কিছু করব না সেটা আপনি বুঝতে পারবেন কি করে? কিংবা যদি বাইরে গিয়ে উল্টাপাল্টা কিছু করি তাহলে কি হবে? মায়া কিছু একটা ভাবলো, তারপর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খুব বেশি চালাকি করতে শিখে গেছিস না? আমি খুব ভালো করে জানি তুই কী ধান্দা করছিস, কিন্তু সেটা করা হচ্ছে না। তোকে আমি চোখের সামনে রাখতে চাই। তুই এখনই রেডি হবি, আমার সাথে অফিসে যাবি। আজকে থেকে তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি যা বলবো সেটাই করবি, আমি যা বারণ করবো সেটা করবি না। সব সময় আমার চোখের সামনেই বসে থাকবি। কাজকর্ম বাদ দিয়ে কি এগুলাই করতে হবে আমাকে? অবশ্যই, আমি তোকে যেটা বলবো তোর সেটাই করতে হবে। তোকে আমি যেটা বারণ করবো তুই সেটা করবি না। তুই এত কথা বলিস কেন সবসময়? তোকে কিন্তু এত কথা বলতে আমি বারণ করেছি। আমি আমি বলছি না, আমি তোর অফিসেও বস আর বাসাতেও বস। বসের নজরে দেখবি, কখনো বইয়ের নজরে দেখার চেষ্টাও করবি না, চিন্তাও করবি না। আর যদি ভুলেও আমার কাছে আসিস তাহলে সেটা তোর জন্য আরও কষ্টের কারণ হবে।
আমি আর কি ভালো মন্দ বিচার করতে পারবো বলেন? আপনারা বড়লোক মানুষ, আপনারা যেটা ভালো হয় সেটাই করেন, যেটা খারাপ মনে হয় সেটাই আরও বেশি করে করেন। এরপরও আপনার মনে হচ্ছে আপনি সঠিক আছেন, আপনি সবটা ঠিকঠাক করছেন। তোকে এত জ্ঞান দিতে বলিনি, এক্ষুনি রেডি হয়ে বাইরে চল। মায়ার সাথে ঈশান বাইরে আসলো, তারপর অফিসে গেল। অফিসে গিয়ে সারাক্ষণ মেয়েটার কেবিনে বসে থাকতে হলো। মেয়েটা হাজারটা ছেলের সাথে অফিসের বিষয়ে কথা বলল, তারপরও ঈশান চুপচাপ করে রইল। মায়া কোনো প্রকার খুঁত পেল না ঈশানকে বকাঝকা করার, আর কি রিজন দেখাবে সেটাও ভেবে পেল না। বাইরে থাকলে ম্যানেজারের দায়িত্বটা পালন করলে অন্তত আর যাই হোক ওকে বকাঝকা করা যেত। ঈশান যে চুপচাপ বসে আছে, কিছু একটা ভাবছে, সেটা মেয়েটা বুঝতে পারলো। তখন মায়া নিজে থেকে একটু খোঁচা মেরে বলতে লাগলো, খুব বেশি আফসোস হচ্ছে তোমার বেবিদের কাছে না যেতে পেরে, তাই না? আমার বেবি তো আপনি এই সামনেই বসে আছেন। ভালো যদি কাউকে এখন থেকে বাসি তাহলে সেটা আপনাকে। আব্বু বলে দিল দেখনি যে আপনাকে ছাড়া যেন অন্য কিছু না ভাবতে। একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবি না, তোকে আমার পছন্দ না, তুই জানিস না? তাহলে বিয়ে করলেন কেন? আপনাকে আমি জোর করেছিলাম বিয়ে করার জন্য, নাকি বলেছিলাম যে আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিতে? আমি তো বারণই করেছিলাম আমার মতো একটা বাজে পচা ছেলেকে আপনার বিয়ে করতে হবে না। সারা জীবন নাকি আপনি আমার সাথেই থাকবেন, আবার ভালোবাসবেন না। দিন শেষে যদি আপনি আমাকে ভালোবেসে ফেলেন তখন? এই মায়া কখনো কাউকে ভালোবাসবে না, তুই নিজের দিক থেকে দূরে সরে থাকবি তাহলেই হবে, কারণ আমি কখনো তোর মতো একটা খ্যাতকে ভালোবাসবো না। কনফিডেন্স ভালো, তবে অতিরিক্ত কনফিডেন্স ভালো না। স্বামী স্ত্রীর মাঝে যতই দূরত্ব থাকুক ভালোবাসাটা অটুট থাকে। তাছাড়া আপনি আজ না হয় আমাকে ভালোবাসেন না, কিন্তু কাল যখন অন্যদের মানে আপনার বান্ধবীদের কিংবা অন্য মেয়েদের দেখবেন তারা তাদের স্বামীকে খুব বেশি ভালোবাসে, তখন আপনি কোথায় যাবেন? আপনি বলছেন আমাকে ডিভোর্স দিবেন না, সারা জীবন আমার সাথে থাকবেন। তারপর যদি ভালো নাও বাসেন, শেষ বয়সে এসে বুঝতে পারবেন আমাকে ভালো না বেসে আপনার কাছে আমার কাছে না এসে কত বড় ভুল করেছেন। মানুষ শুধু বিয়েটার চেহারা দেখার জন্য করে না, সারা জীবন পাশে চলার জন্য করে, মানসিক শান্তির জন্য করে, কাকে পাশে পাবার জন্য করে, আর বাকিটা। আমি যদি ভুল না করি তুই ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার কথা বলছিস, তাই না? তোর চিন্তাভাবনা এত বাজে সেটা আমি ভাবতেও পারি। এইটা আবার বাজে ভাবার কি হলো? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, সেটাকে হালাল আর বৈধ রূপ দেওয়ার জন্য ওপরওয়ালা এই মাধ্যমটা তৈরি করেছে। এখন আপনি যদি কাছে না আসেন, সেটা পরবর্তীতে আপনারই মনে হবে আপনি অনেক বড় ভুল করেছেন। এখন দেখেন আপনার কি করার আছে আর আপনি কি করবেন। মায়া সারাটা দিন কথাগুলো ভাবলো, তারপর মনে হতে লাগলো ছেলেটা তো ঠিকই বলেছে, কিন্তু ও কেন ঈশানকে ভালোবাসতে পারে না সেটা নিজেও জানে না। তবে যাই হোক, ঈশানের প্রতি কেমন যেন রাগ হলেও এখন আর দেখাতে ইচ্ছে করে না। তবে নিজে থেকেই জোরপূর্বক ওর উপর রাগ দেখানোর চেষ্টা করে। ঈশান জানে কোনো খুঁত ছাড়াই এখন ম্যাডাম ওকে হাজারটা কথা বলার চেষ্টা করলেও পারে না। কেন জানি ঈশানের এখন মেয়েটার উপর বড্ড মায়া হয়। ভাবে ছোটবেলা থেকে হয়তো মায়ের ভালোবাসা পায়নি, সেই জন্যই হয়তো এতটা বকে গেছে। যদি সঠিকভাবে কারো ভালোবাসা পেত কিংবা কারো কাছে আদরে আর ভালোবাসার পরশ পেত, তাহলে একটা সময় ঠিক হয়ে যেত। কিন্তু দিন দিন মায়ের ব্যবহারটা বাজে হতে লাগলো। বিয়ের 2টা মাস পেরিয়ে গেলেও মায়া ঈশানের সাথে কখনো ভালোভাবে কথা বলেনি, কখনো। এখনও দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ। কেন জানি ঈশানকে সহ্য করতে পারে না মেয়েটা। ঈশান মাঝে মধ্যেই ভাবে বসকে এসব কথা বলে দিবে, আবার পরক্ষণে মনে হয় মেয়েটাকে একটাবার ভালোবেসে দেখাই যাক। কিন্তু আবার পরক্ষণে মনে হয় এই মেয়েকে ভালোবাসতেও হয়তো কাউকে কখনো কাছে আসবে দিবে না। 2 মাসের মাথায় সেদিন যখন দুপুরের দিকে মায়া অফিস থেকে বেরোবে, তখন ঈশান জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আপনি? তোকে সব বিষয়ে আমাকে বলে যেতে হবে? বলে হয়তো যেতে হবে না, কিন্তু আপনি একা একটা মেয়ে রাস্তায় বেরোবেন, তারপর বাজে কিছু হলে শেষে আপনার বাবার মান সম্মানটাই নষ্ট হবে। একা একটা মেয়ে রাস্তায় কতটা অসহায় সেটা আপনি বুঝবেন কি করে? আপনি তো রাগ জেদ আর ইগো নিয়ে আছেন, কিন্তু দিন শেষে যখন খারাপ কিছু হবে তখন আমারও খারাপ লাগবে। মনে হবে আমি থাকতেও আপনাকে রক্ষা করতে পারিনি, তখন কেমন লাগবে বলুন তো? তার মানে কি তুই স্বামীগিরি দেখাচ্ছিস? শোন, তোকে আমি বলে দিচ্ছি, আমি এসব স্বামী মানি না। আর তোর যদি যাবার থাকে তুই আমার সাথে যাবি, এত নাটক করে এত ভালোবাসা দেখানোর কি আছে?
মেয়েটার ঘোরাফেরাটা এলোমেলো হয়েছে, তাই বস বলে দিয়েছে যেন সব সময় তার মেয়ের আশেপাশেই থাকে। আর স্বামী হিসেবে ঈশানের কর্তব্য তাই। তার উপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছে, সেজন্য নিজে থেকে আশেপাশে ঘুরঘুর করে। আর যদি একটাবার মায়ে পড়ে যেত মেয়েটা, কিন্তু রাগ জেদের কাছে ঈশানের মনে হয় না কখনো ওকে ভালোবাসবে মায়া। কিছুক্ষণ ধরে ভেবে তারপর মেয়েটা ঈশানকে নিয়ে বেরোলো। সন্ধ্যা হয়ে আসলে মেয়েটা বাসায় ফিরছিল না, উল্টো একটা পার্টিতে চলে আসলো। ঈশান ভাবতেও পারেনি এসব আজে বাজে পার্টিতেও আসে। বারণ করার সত্ত্বেও অনেকক্ষণ মেয়েটাকে ডাকাডাকি করেও বাসায় নিতে পারলো না। উল্টো রাত 12টা অবধি ড্রিঙ্কস করলো মেয়েটা। শেষে ছেলেদের সাথে এলোমেলো অগোছালোভাবে ডান্স করতে আরম্ভ করলে ঈশান জোর করে মেয়েটাকে সেখান থেকে বাইরে নিয়ে আসলো। মেয়েটা কষিয়ে ওর একটা থাপড় বসিয়ে দিতেই নিজেই পড়ে যেতে নিলে ঈশান ওকে জড়িয়ে ধরে ফেললো। আর মায়া বেশ খানিকটা মায়াবী আর মাতাল কণ্ঠে বলতে লাগলো, ইডিয়েট, তোমার সাহস কী করে হয় আমাকে টেনে এখানে আনার? তোমাকে বলেছি না তুমি আমাকে স্পর্শ করবে না। কি অধিকার তোমার তুমি আমাকে স্পর্শ করো? আমাকে কোন অধিকারে তুমি টাচ করো? তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। ঈশান একটু তাচ্ছিল্য করে হাসলো। মেয়েটা এলোমেলোভাবে পড়ে যেতে নিলেই ঈশান ওকে বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরল। কিছুক্ষণ লোক ওদের দিকে তাকিয়ে রইল, তখন ঈশান বলতে লাগলো, হ্যাঁ সেটাই। অবশ্য আমি তো আপনার নামে মাত্র স্বামী। আমার কি অধিকার আছে? আমার মতো একটা ছোট লোকের কোনো অধিকার নেই আপনাকে ভালোবাসা ম্যাডাম। এই নাটক মাত্র বিয়েটা আপনি আমাকে শুধু কষ্ট দেওয়ার জন্য করেছিলেন, তাই না? আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম। দেখেন, আমিও কি অবুঝ বাচ্চাদের মতো কাজ করি। আপনি যে আমাকে ভালোই বাসেন না সেটা আমি বুঝতেই পারি না। মায়া আর কিছু বলতে পারলো না, কেমন যেন ওকে জাপটে জড়িয়ে ধরে রাখলো। ঈশান বুঝতে পারলো মেয়েটার একদম মাতাল হয়ে গেছে। ঈশান এমন করেই কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবারও মেয়েটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মেয়েটা ওকে ছাড়লো না, ওভাবেই জড়িয়ে ধরে রাখলো। এই মুহূর্তে মায়া আর ঈশান দুজনের অনেকটাই কাছাকাছি। মেয়েটা ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে। মিনিট 5 এমন করে থাকার পর একটা সময় মনে হতে লাগলো এমন করে এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ঈশান মায়াকে জোর করে ছাড়িয়ে নিয়ে কোনো রকমে পাজাকোলা করে তুলে নিতেই মায়া ওর গলাটা জড়িয়ে ধরলো। তারপর আবারও বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কেমন জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মায়ের গরম নিঃশ্বাস ঈশানের বুকে পড়তেই কেমন যেন এলোমেলো লাগছিল। তারপরও গাড়ির কাছে এসে কোনো রকমে দরজাটা খুলে ভিতরে বসে মেয়েটাকে একটা জায়গায় বসালো। ড্রাইভার ওদের দিকে তাকিয়ে রইল, তাই ঈশান মায়াকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো ড্রাইভারের সামনে, কিন্তু মেয়েটা ওকে কিছুতেই ছাড়লো না। উল্টো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়ে বুকের মধ্যে মুখ লুকিয়ে নিল। তারপর বাচ্চাদের মতো শার্টের কলারটা এক হাতে খামচে ধরে রাখলো। ঈশানের মনে হচ্ছে এই সময়টা যদি শেষ না হতো, সত্যি যদি মায়া ওর বুকের মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিত, তাহলে অনেক বেশি ভালোবাসত মেয়েটাকে। কখনো ভালোবাসা পাওয়ারও সুযোগ হয়নি, আর না কাউকে ভালোবাসার সুযোগ হয়েছে। জীবনটা অর্ধেকখানি এমন করেই কেটে গেল। ভাবতে ভাবতে বাসায় চলে আসলো ওরা। এসে কিছুক্ষণ যাবৎ আগের মতোই রইল। ড্রাইভার যখন বলল বাসায় চলে এসেছে, লোকটার কথাতেই হুঁশ ফিরল। গাড়ি থেকে নেমে ঈশান আবারও মেয়েটাকে পাজাগোলা তুলল। কলিং বেল দিতেই বাসার কাজের লোকটা এসে দরজা খুলে দিল। মায়াকে কোলে নিয়ে ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে রইল। ঈশান রুমের দিকে চলে আসলো। তারপর ভাবলো মেয়েটার জন্য অন্তত কিছু একটা করা যাক, না হলে নেশা কাটবে না। অনেক ড্রিঙ্কস করেছে। নিচে এসে একটু লেবু জল এনে তারপর মায়াকে জোর করে খাওয়ালো। মায়া কয়েক সেকেন্ডের ভিতর বমি করে পুরো বেড থেকে শুরু করে ঈশানের গা পর্যন্ত ভাসিয়ে দিল। ঈশান মায়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও কাপড়গুলো চেঞ্জ করে দিল। এই রাতে কাকেই বা ডাকবে। তারপর বেডশিটটা পাল্টে তারপর নিজেও ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে নিল। মায়া এখন অনেকটাই বেহুশ, নিজেও না খেয়ে থাকবে সেটাই ভেবে খেয়ে আসলো। মায়াকে অনেকক্ষণ টাকাটাকি করে যখন উঠলো না, নিজে গিয়ে খেয়ে এসে তারপর মায়ের পাশে বসলো। কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে থেকে একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে যখনই উঠে যেতে নিবে তখনই হাতে টান পড়লো। ঈশান পিছন দিকে ফিরে দেখলো মেয়েটা মায়াবী চোখে ওর দিকেই তাকিয়ে আছে। ঈশান হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য
চেষ্টা করলে ভাবলো মায়ার হয়তো হুঁশ ফিরে এসেছে। ওকে বেডে বসে থাকতে দেখলে হয়তো বকাঝকা করবে। ঈশানের ধারণাটা পাল্টে দিয়ে মায়া নিজেই বলতে লাগলো, এই দুষ্টু ছেলে, শুধু এমন করে থাকবে, কিছু করবে না? মানে? আমি জানি এই মুহূর্তে আমাকে অনেক বেশি হট লাগছে তোমার কাছে, তাই না? আমাকে আদর করতে ইচ্ছে করছে, অনেক বেশি ভালোবাসা পেতে ইচ্ছে করছে আমার। তুমি না একটুও বোঝো না আমাকে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কেন আমাকে ভালোবাসতে চাও না? মায়ের এরকম আদুরে কণ্ঠে কথা শুনে ঈশান বুঝতে পারলো মেয়েটার নেশাটা এখনও কাটেনি। লেবু জল খাইয়েও কাজ হয়নি, মনে হয় না কাল সকালের আগে হুঁশ ফিরবে। ঈশানের হাতটা ছাড়িয়ে নিতে গেলে মায়া নিজে থেকেই ওর হাত ধরে টেনে বেডে ফেলে দিল। ঈশান একদম হুড়মুড় করে মায়ের বুকের উপর পড়ল। মায়ের সাথে সাথেই ছেলেটার শার্টের কলারটা খামচে ধরে বলতে লাগলো, এমন করে না দেখে একটু আদরও তো করতে পারো। আমার না খুব করে ইচ্ছে করছে তোমার আদর পেতে। এখন চুপচাপ না দেখে আমাকে একটু আদর করো না বেবি। ম্যাডাম, আপনি নেশার ঘরে আছেন, তাই এসব আজে বাজে কথা বলছেন। নেশা কেটে গেলে বুঝতে পারবেন কত বড় ভুল করেছেন। না, কোনো ভুল করছি না। আমি আমি নিজে থেকেই বলছি, কিচ্ছু হবে না, আসো না। ঈশান প্রথমে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও মায়া সেটা হতে দিল না, কারণ মেয়েটা ওকে জোরে সোরে টান দিয়ে নিজের উপর ফেলে দিল। তারপর আবারও শার্টের কলারটা খামচে ধরেই ছেলেটার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মেলালো। ঈশান না চাইতেও একটা সময় ওর সাথে রেসপন্স করলো। তারপর যখন মনে হলো কি করছে আর নেশার ঘুরে থাকা একটা মেয়ের সাথে এসব করা ঠিক হচ্ছে না, তখন নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না। ততক্ষণে মায়া নিজের উপর থেকে সম্পূর্ণ কন্ট্রোল হারিয়েছে, এমনকি ঈশানকেও কন্ট্রোললেস করে তুলেছে। শরীর থেকে পুরো কাপড়গুলো সরিয়ে ফেলেছে মেয়েটা, আর ঈশানকে এমন এমন জায়গায় স্পর্শ করলো যার জন্য ওর উত্তেজিত হয়ে গেল। দিন দুনিয়া ভুলে দুজন মিলেমিশে একাকার হলো, আর সেই ভুলটাই করে ফেললো দুজনে, যেটা হবার কথা ছিল না। ঈশান কখনো কল্পনাও করতে পারেনি আজকে এরকম একটা সিচুয়েশান মায়ের সাথে এরকম কিছু করতে হবে। একটা সময় মায়া ঈশানের বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ছেলেটা ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। এই মুহূর্তে দেখতে মেয়েটাকে ভীষণ আদরে লাগছে। যদি সবটা সত্যি হতো, দুজনের আজকের এই ভালোবাসাটা ভাবতে ভাবতেই কখন চোখ লেগে গেছে জানে না। এমন করেই তৃতীয় মাসেও কয়েকবার দুজন ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে। ঈশান প্রথমে ভেবেছিল যে মায়া এগুলো নেশার ঘরে করে, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছে নেশার ঘরে থাকলেও শেষ কয়েকটা বার এতটাও নেশা করেনি, যার জন্য মেয়েটা কিছুই বুঝতে পারে না। তাই হয়তো পরদিন সকালে প্রথম দিন বকাঝকা করলেও পরবর্তীতে আর কোনো বকাঝকা করেনি। সব কিছু ভালোই চলছিল, কিন্তু বিয়ের ৫ম মাসের মাথায় সেদিন যখন মায়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই পেটটা কেমন মোচড় দিয়ে ওঠে। মেয়েটা গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করে দিল। মেয়েটাকে এমন বমি করতে দেখে ঈশান এগিয়ে আসলো, তারপর পাশে দাঁড়ালো। মায়া অনেকক্ষণ যাবৎ বমি করলো। ঈশান ওকে ধরে নিয়ে শুয়ে দিতেই মায়া বলতে লাগলো, তোকে এত উত্তেজিত হতে হবে না, আর এত আধিক্যতাও দেখাতে হবে না। তুই গিয়ে রেডি হয়ে নে, আমি একটু রেস্ট নিচ্ছি, তারপর বেরোবো। কোথাও যেতে হবে না, শুয়ে থাকেন, আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। না বললাম না, কিছু করতে হবে না। আপনার কিছু করতে হবে না, কিন্তু স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে। শুয়ে থাকুন, আমি 5 মিনিটেই আসছি। ঈশান বিষয়টা মায়ের বাবাকে জানালে উনি ওদের ফ্যামিলি ডক্টরকে কল করে তারপরে বিষয়টা জানাতেই ভদ্রলোক আধা ঘন্টার মধ্যেই আসলেন। ঈশান জোর করে মায়াকে শুয়ে রেখেছিল। তারপর যখন কথা শুনছিল না, তখন ওর আব্বুকে ডেকে আনলো। ভদ্রলোক এসে বকাঝকা করলে মেয়েটা ঈশানের দিকে রাগি চোখে তাকিয়ে থেকে শুয়ে রইল। ডক্টর কিছুক্ষণ ধরে চেক আপ করলো, তারপর মায়ের বাবা বলতে লাগলেন, ডক্টর, কি খবর? আমার মেয়ে ঠিক আছে তো? আরে আরাফ সাহেব, আপনি তো নানা ভাই হচ্ছেন। আপনাদের বাসায় নতুন অতিথি আসতে চলেছে, সবাইকে মিষ্টি মুখ করান। ডক্টরের এমন কথা শুনে মায়া হতভম্ব হয়ে গেল। ভাবতেও পারেনি এরকম একটা পরিস্থিতি আজকে সামনে চলে আসবে। ও ভেবেছিল যে কয়েকবার এরকম করলে হয়তো তেমন কিছুই হবে না, কিন্তু উপরওয়ালা যে এমনটা চেয়েছিল সেজন্যই হয়তো ওরা দুজন কাছে এসেছিল। না চাইতেও এখন এমন একটা বিপদে পড়ে গেল।
ঈশান কিছুক্ষণ যাবৎ অবাক হয়ে তাকিয়ে রইল। তখন মায়ের বাবা এসে ওকে কংগ্রেস জানানোর জন্য জড়িয়ে ধরল। ডক্টর চলে যেতেই ভদ্রলোক বাহিরে চলে গেল। মায়া উঠে বসতেই ঈশান ওর সামনে বসলো। তারপর মায়ের একটা হাত ধরতে গেলে মেয়েটা নিজের হাত সরিয়ে নিয়ে বলতে লাগলো, তুই যদি ভেবে থাকিস এই বেবি আমি পৃথিবীতে আনবো তাহলে ভুল করছিস। এটা দুজনের অসম্মতিতে হয়েছে, এমন না যে আমি সব জেনে থেকে এগুলো করেছি। তোর যদি সম্মতি থাকে, আমারও অনিচ্ছাই হয়েছে, তাই আমি এই বেবি রাখবো না। ঈশান স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ ধরে তাকিয়ে রইল। মায়া বিষয়টা বুঝতে পেরে আবারও বলতে লাগলো, যদি ভেবে থাকিস আমি নরম হব কিংবা বলবো আমি মজা করছি, সত্যি অনেক খুশি, তাহলে অনেক বড় ভুল করছিস। আমি 1 সপ্তাহের মধ্যেই অ্যাবর্শন করব। প্লিজ এরকম কিছু বলবেন না। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। আপনার যদি আমার উপর রাগ থাকে আপনি আমাকে শাস্তি দিন, তারপর এই বেবিটাকে কিছু করবেন না। দয়া করে আমার বাচ্চাটাকে মারবেন না। আপনি শুধু একটাবার বলেন আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তারপরে এমন একটা অন্যায় করবেন না ওর সাথে। মায়া সিনক্রেট করতে লাগলো। শেষে ঈশান মেয়েটার পাগুলো জড়িয়ে ধরলো আর কেঁদে ফেললো। বলতে লাগলো, ও আমাদের দুজনেরই অস্তিত্বের অংশ। আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, বিয়েটা মানেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে বিয়ের পর থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, ভালোবাসা শুরু করেছি। তারপর যখন শুনতে পেলাম ও হাসছে, তখন ভেবেছিলাম আপনি সবটা মেনে নেবেন আর মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি এরকম কথা বলবেন ভাবতেও পারিনি। একটাবার দয়া করে আমার অংশটাকে পৃথিবীতে আসতে দিন। আমি কথা দিচ্ছি আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। তারপরে ওকে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নেবেন না। এখন আপনার আব্বু সবটা জেনে গেছে। এখন যদি কিছু করেন তাহলে উনি সবটা টের পেয়ে যাবে। দেখুন, আমার যদি সব কিছু বলারই থাকতো তাহলে আমি অনেক আগেই আপনার আব্বু সবটা বলে দিতে পারতাম। তুই যা ইচ্ছে তাই বলতে পারিস, কিন্তু আমাকে গলাতে মানাতে পারবি না। আমি কখনোই নরম হব না, আর না তোকে কখনোই সুযোগটা দেব। আমি এই বাচ্চাকে পৃথিবীতে আনবো না। আমি ওকে মানি না, আর এই বিয়েটাও মানি না। এরই মাঝখানে মায়ের বাবার রুমে ঢুকতেই ওরা আর কোনো কথা বলল না। ঈশান বলল খুশিতে কেঁদে ফেলেছে। মায়ের আব্বু দুজনকে মিষ্টি খাওয়ালে মায়ে একটু হাসার চেষ্টা করলো। কত সুন্দর অভিনয় করতে পারে মেয়েটা, ঈশান সেটাই ভাবতে লাগলো। একটা সপ্তাহ যাবৎ ঈশান মায়ের হাতে পায়ে পর্যন্ত জড়িয়ে ধরল। তারপরও মায়ের একটু মায়া হলো না। ও বারবার বলল অ্যাবর্শন করিয়ে ফেলবে। তখন ঈশান মেয়েটাকে জিজ্ঞেস করেছিল, পৃথিবীতে এমন কোনো মা আছে যে নিজের সন্তানকে অস্বীকার করে? আমি জানি না, তবে আপনি যেটা করলেন সেটার জন্য আমার সারা জীবন মনে থাকবে। আপনি অনেক পস্তাবেন। এখনও ভেবে দেখুন, আপনার অস্তিত্বকে শেষ করে দিয়ে আপনি নিজেই অনুশোচনায় ভুগবেন। কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না। এসব বলে তুই আমাকে নরম করতে পারবি না। আজকালকের ভেতরে আমি অ্যাবর্শন করব। তুই আমাকে জোর করে আটকাতে পারবি না। আর যদি আব্বুকে বলিস, তোর জন্য আরও বেশি ক্ষতির কারণ হবে সেটা। আমি নিজের কোনো ক্ষতি করে দেব। তুই বলেছিস না তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমিও দেখতে চাই যে তুই আমাকে কতটুকু ভালোবাসিস। পরদিন মায়া হসপিটালে চলে গেল। যাবার সময় ঈশান মেয়েটাকে অনেক আকুতি মিনতি করার পরও মেয়েটা শুনল না। সেদিনের পর থেকে ঈশান মায়ের সাথে পুরো 15টা দিন কোনো কথা বলেনি। মায়া অবাক হয়েছে যে ছেলে ওর সাথে কোনো কথাই বলছে না, কোনো বিষয়ে জোর করছে না ছেলেটা। ইচ্ছে হলে অফিসে যায়, না হলে ঘুরে বেড়ায়। মায়া হাজারটা গালিগালাজ করে, থাপ্পড় মারে, বকাঝকা করে, তারপরও ঈশানের কোনো রেসপন্স নেই। ঈশানের ভাবতেই খারাপ লাগছে, একজন মা কী করে তার সন্তানকে মেরে ফেলতে পারে। তবে ঈশানের মনে হচ্ছে মায়া সবটা ইচ্ছে করেই করলো। তাহলে ওর কাছে আসারই কী দরকার ছিল? জোর করে নিজে থেকে কাছে না আসলে ওদের মাঝে এমন কিছু হতো না, আর ওদের বেবিটাকেও এভাবে মেরে ফেলতো না মায়া। মায়ের এসব টর্চার ঈশানের এখন আর ভালো লাগছিল না। তার উপর আবার মেয়েটার বাবার সামনে নাটক আরও ভালো লাগছিল না। আরও 1 মাসের মাথায় সেদিন ঈশান ভাবল যে মায়ের বাবাকে সবটা বলে দিবে আর এখান থেকে চলে যাবে। ঈশান বোনের কাছে সেদিন রাতে ফোন করে অনেক কান্নাকাটি করে। ছেলেটা বোনকে সবই বলল। সব শোনার পর বোন স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়েছিল। বোনের চোখ দিয়েও পানি বেরোচ্ছে। বোনের ডেলিভারি আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। ঈশান অনেক ভেবে চিন্তে ঠিক করেছে বাইরে চলে যাবে। বোন জামাই 7 দিনেই ওর জন্য ভিসা পাসপোর্ট রেডি করলো। সেদিন যখন ঈশান চলে যাচ্ছিল, যাবার সময় ছেলেটা বসের সামনে এসে দাঁড়ালো। ভদ্রলোক ওর দিকে তাকাতেই ঈশান বলতে লাগলো, বস, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আমার সেই ভাষা জানা নেই। আপনি আমাকে যতটুকু হেল্প করেছেন, যতটুকু আমার থেকে উপকার করেছেন,
উম, ভেসে যাচ্ছিলাম, সেখান থেকে টেনে তুলেছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। তবে আমি একটা কথা আজকে আপনাকে সত্যি বলে দিতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও। আমার মেয়ে কি করেছে আমি সবটাই জানি ঈশান। তারপরও কিছু বলতে পারিনি। মা মরা মেয়ে, তাই কখনো গায়ে হাত তুলিনি। কিন্তু মেয়েটা এত বড় একটা অন্যায় করবে সেটা আমি ভাবতেও পারিনি। তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে আটকাবো না। আমি বুঝতে পেরেছি তোমাদের মাঝে দূরত্বটাই শ্রেয়। সামান্য একটা কারণকে কেন্দ্র করে আমার মেয়েটা এরকম একটা নাটক করবে আমি সেটা ভাবতেও পারিনি। ওর মা মারা যাওয়ার পর থেকে যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু এমন একটা কাজ করবে যদি আগে জানতাম তাহলে কখনোই ওকে আমি এত প্রশ্রয় দিতাম না। সব কিছুর জন্য আমিই দায়ী। আমি পারলে আমাকে মাফ করে দিও বাবা। আমি তোমাদের এক করে রাখতে পারলাম না। ভেবেছিলাম সোনার টুকরা একটা জামাই পেয়েছি, কিন্তু আমার মেয়েটা যে তাকে বুঝতেই পারলো না। এই রাগ আর জেদের জন্য ওকে পস্তাতে হবে। আমি বাবা হয়ে বুঝতে পারছি ও কত বড় ভুল করেছে। ওর এই ভুলের জন্য শাস্তি হিসেবে তোমাদের মাঝে দূরত্বটাই ভালো। তুমি চলে যাও, আর কখনো দেশে এসো না। ভদ্রলোক অনেক কথাই বললেন। মায়ের বাবার সাথে কথা বলা শেষ করে ঈশান এয়ারপোর্টে চলে আসলো। অন্যদিকে মায়া বাসায় এসে ঈশানকে খুঁজতে লাগলো। তারপর না পেয়ে যখন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এসে কষিয়ে 2টা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, এত কিছুর পরেও তুমি ভাবো কি করে ওই নিরীহ ছেলেটা এখানে পড়ে থাকবে? তোমার যদি ওর উপর প্রতিশোধ নেওয়া থাকতো তাহলে ওকে মেরে দিতে। তিলে তিলে একটা ছেলেকে এমন করে মারার কোনো দরকার ছিল না। এত কষ্ট ওকে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল? তুমি শুধু ওকে ছোট করনি, আর ওর বাচ্চাটাকেও মারনি। নিজেকেও সব্বার সামনে একদম ছোট আর চরিত্রহীনা করে তুলেছ। নিজে জেদের জন্য তুমি কতটা নিচে নামতে পারো সেটা দেখিয়েছ। বাইরে গিয়ে তুমি মানুষ হয়ে আসবে ভেবেছিলাম, কিন্তু মা বাবা না থাকলে যে একটা মেয়ে ঠিকঠাক মতো মানুষ হয়ে উঠতে পারে না সেটা আমি বুঝতে পারিনি। অনেক বড় অন্যায় করেছি ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়ে। অন্তত ওর জীবনটা তো নষ্ট হয়েছে, তার জন্য আমি খুবই লজ্জিত। ও চলে গেছে না, সেটাই হবে তোমার জন্য অনেক বড় সুখের। না তোমাদের ডিভোর্স হবে, আর না কখনো দেখা পাবে। আজকে তোমার কাছে আমার কথাগুলো মূল্যহীন মনে হলেও একদিন তুমি ঠিকই কথাগুলো বুঝতে পারবে। ঘণ্টাখানেক পরের ঘটনা। ঈশানের ফ্লাইটের আরও বেশ কিছুক্ষণ সময় বাকি আছে, তাই বসেছিল। এমন সময় অ্যানাউন্সমেন্ট হতেই যখনই ভিতরের দিকে যেতে নিবে তখনই হাতে টান পড়ল। ছেলেটা অবাক হলো, কে আবার হাত ধরল? এখানে আবার কেই বা আসবে? পিছনের দিকে তাকিয়ে অবাক হলো ঈশান, কারণ মায়া ম্যাডাম ওর পিছনে দাঁড়িয়ে আছে, তার বাবাও সেখানে। ঈশান জোর করে হাতটা ছাড়িয়ে নিয়ে মেয়েটার থেকে দূরে যেতে যেতে বলল, মারার হলে এখানে মেরে দিন, জোর করে আটকে রাখতে পারবেন না। আপনার কোনো অধিকার নেই আমাকে আটকে রাখার। আপনার সব অধিকার আপনি নষ্ট করে ফেলেছেন। এই বিয়েটা মানেন না, আর না আমাকে স্বামী হিসেবে মানেন। তাই আপনার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবেন ম্যাডাম। কিন্তু আমি ডিভোর্স চাই না ঈশান, বিশ্বাস করো আমি ভুল করেছি। আমি আমি ততদিন অবধি বুঝতে পারিনি যতদিন অবধি তুমি আমাকে ইগনোর করোনি। যখন অ্যাবর্শন করলাম তারপর থেকে তুমি আমার সাথে কথা বলছিলে না, তখন থেকেই। ন্যূনতম লজ্জা থাকা উচিত আপনার। নিজের বাচ্চাটাকে মেরে ফেলেছেন, আবার সেটা বড় গলায় বলছেন। এখন আবার এইটুকু বলবেন না যে বিয়েটা মানেন আর আমাকে স্বামী হিসেবে মানেন। অন্তত সেটা আমি বিশ্বাস করব না। আপনাকে আকাশ পরিমাণ ভালোবাসার পরেও আমি আপনার সামনে থাকবো না। আপনার জন্য সেটাই হবে শাস্তি। না না, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আমি ভুল করেছি, তার জন্য আমাকে শাস্তি দিবে, যতবারও আঘাত করবে, কিন্তু তারপরেও। লজ্জা করছে আপনার সাথে কথা বলতে। যে মা নিজের সন্তানকে মেরে ফেলতে পারে তার সাথে কথা বলার মতো মানসিকতা আমার নেই। হাত ছাড়ুন আমার। না কখনো আপনাকে ভালোবাসি সেটা আর বলতে আসবো, আর না আপনাকে কখনো মাপ করার কথা চিন্তাও করব। শুধুমাত্র আপনার বাবার প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়ে আমার জীবনটাই আমি নষ্ট করেছি। ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যেতে গেলে মায়া ঈশানের পাগুলো জড়িয়ে ধরলো। মেয়েটাকে জোর করে ছাড়াতে গেলে মায়া ওর পাগুলো এত শক্ত করে ধরলো আর এত জোরে জোরে কাঁদতে লাগলো, যার জন্য এয়ারপোর্টের অনেকেই ওদের দিকে তাকিয়েছিল।
ঈশান জোর করে মেয়েটাকে ছাড়ালো, তারপর মুখের দুপাশে শক্ত করে চেপে ধরে বলতে লাগলো। সেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম আমার বেবিটাকে না মারতে, কতবার করে বলেছিলাম আমার বেবিটাকে পৃথিবীতে আনতে, ওকে নিয়ে অনেক দূরে চলে যাব সেটাও বলেছিলাম, মায়ের মুখটা পর্যন্ত দেখতে দিব না। কিন্তু কি করলেন শেষে? আমার কি দোষ ছিল? আচ্ছা মানলাম না হয় আমার দোষ ছিল, তাহলে এই নিষ্পাপ জীবনটা কি অন্যায় করেছিল? আপনি তো নিজে থেকে কাছে এসেছিলেন, আমি চেয়েছিলাম এরকম কিছু করতে? ঈশান কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল। যতবার বাচ্চাটার কথা মনে হয় ততবারই আকাশ যেন মাথার উপর ভেঙে পড়ে। ঈশান ফুপিয়ে উঠতে লাগলো, তারপর জোর করে মেয়েটাকে ছাড়াতে গিয়েও পারল না। নিজের হাঁটু মুড়ে মায়ের সামনে ফ্লোরে বসে পড়ল, দুহাতে বারবার মুখ চোখ জোড়া মুছতে লাগলো। মায়া ওর পাগুলো ছেড়ে দিতেই ঈশান যখনই উঠে যেতে নিবে তখন মায়া ওর গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান আবারও ছাড়িয়ে নিতে গেলে মায়ের বাবা বলতে লাগলো। ঈশান, তোমাদের বেবির কিছু হয়নি, এখনও সন্তানটা মায়ার গর্ভেই আছে। মায়া সেদিন হসপিটালে গিয়েছিল অ্যাবরেশন করাতে, কিন্তু যে ডাক্তারের কাছে অ্যাবরেশন করাতে গিয়েছিল সেই ডক্টর আমাকে চিনত, তাই আগেই ফোন করেছিল। তখনই আমি সব কিছু জানতে পারি। তারপর মায়ার বান্ধবীদের থেকে শুরু করে নিয়ে ড্রাইভার পর্যন্ত আমাকে সবটা বলেছে। তোমার সাথে ঠিক মায়া কতটুকু বাজে বিহেভ করে আমি বুঝতে পেরেছি। তারপর খোঁজ খবর নিয়ে জানার পরেই আমি চুপ করেছিলাম, ভেবেছিলাম মায়া হয়তো শুধরাবে। তারপরও মেয়েটার মধ্যে কোনো অনুশোচনা ছিল, তাই মনে হলো তোমার সিদ্ধান্তটাই ঠিক। তাই তোমার সিদ্ধান্তের উপরই সব কিছু ছেড়ে দিয়েছিলাম। এবারের মতো কি আমার মেয়েটাকে একটাবার মাফ করে দেওয়া যায় না ঈশান? মায়া বাবার কথাতে পেটের উপর হাত রাখলো, তারপর নিজে নিজেই বলতে লাগলো। বাবু, তুই বেঁচে আছিস? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি রে। তুই একবার পৃথিবীতে আয়, কখনো তোকে বুঝতেই দেবো না যে তোর আম্মু এতটা খারাপ ছিল। তোর আম্মু তোকে অনেক কষ্ট দিয়েছে রে, তোর আব্বুকে অনেক কষ্ট দিয়েছে। দেখ, তোর বাবা আমাকে ছেড়ে চলে যেতে চাইছে। তোর আব্বুকে বল না আমার কাছে থেকে যেতে। আমি সারা জীবন তোদের কাছে গোলাম হয়ে থাকবো, সব সময় তোদের সব কথা শুনবো, তারপরেও যেন আমাকে ছেড়ে না যায়। একটাবার বল না তোর আব্বু যেন চলে চলে গেলে কে আমাকে এত ভালোবাসবে, কি ভালো করে বোঝাবে, কে আমার সাথে শান্তভাবে কথা বলবে। আমি কার সাথে এত রাগ দেখাবো বল? বল না, প্রায়শ্চিত্ত করার জন্য হলে আমাকে একটা সুযোগ দিতে বল। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে কাছে রেখে কষ্ট দিতে চান। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, তারপর দেখব আপনি কী করে আমাকে কষ্ট দেন। মায়া আবারও জোরে জোরে কান্না করে উঠল। তখন ঈশান উঠে দাঁড়াতেই মায়া উঠে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ছেলেটা ছাড়িয়ে নিতে গেলে মায়ের বাবা এসে ওর কাঁধের উপর হাত রাখতেই ঈশান ওনার দিকে তাকালো। ভদ্রলোক দু হাত জোর করে ঈশান ওনার ভদ্রলোক দুই হাত জড়ো করতেই ঈশান ওনার হাত দুটো ধরে ফেলল। ছেলেটা এক হাতে মায়াকে বুকের সাথে চেপে ধরল, নিজেও ফুপিয়ে কাঁদতে লাগলো। মায়া বুঝতে পারল ঈশান আর যাই করুক ওকে ছেড়ে কোথাও যাবে না। মায়াকে ছাড়িয়ে নিয়ে ঈশান ওর চোখের পানি মুছে দিতেই মেয়েটা ঈশানের মুখে দুপাশে হাত রাখলো আর বলতে লাগলো। বেবি, আর কখনো এরকম ভুল করবো না। একটা সুযোগ দাও, আমি অন্যায় করেছি, আমার ভালোবাসাটা বুঝতে পারিনি আমি। তুমি আমার কাছেই ছিলে আর আমি তোমাকে এত বেশি কষ্ট দিয়েছিলাম। এবারের মতো মাফ করে দাও জান। দেখো, আমাদের বেবিকে আমি পৃথিবীতে আনবো, ওর সবচেয়ে ভালো আম্মু হয়ে দেখাবো। কেউ বলতে পারবে না যে আমি এত বাজে ছিলাম। সব ভুলে যাবো, আমি সব কিছু তোমার জন্য ঠিক করে নেব। ঈশান মায়ের বাবার হাতটা ছেড়ে দিল, তারপর ছেলেটার মুখে দুপাশে হাত রেখে ওর কপালের সাথে কপাল ঠেকাতেই মায়া ঈশানের শার্টের কলারটা শক্ত করে খামচে ধরল। ক্ষমা মহৎ গুণ, মাফ করে দিতে পারলেই পৃথিবী সুন্দর, ভালোবাসাও সুন্দর। সুন্দর চোখে দেখতে পারলে সব কিছুই সুন্দর। সুন্দর মন থেকে বাঁচতে পারলে ভালোবাসা সুন্দর। মনের মতো কেউই হয় না, কিন্তু মনের মতো করে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। মানিয়ে নিলেই সবই সুন্দর। ক্ষমা করা, মাফ করে দেওয়া ভালোবাসারই অংশ। তাই ঈশানও মাফ করে দিল মায়াকে। আর বেবিটা বেঁচে আছে জানার পর থেকে আরও বেশি ভালো লাগছে। আর যাই হোক, অন্তত একটা বার মায়াকে সুযোগ দেওয়া উচিত,
কারণ ঈশান প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মায়াকে, না চাইতেও যে ভালোবাসতে বাধ্য হয়েছে। নিজের স্ত্রীকে ছাড়া অন্য কাউকেই বা ভালোবাসবে? যার লাইফে কেউ নেই সে ভালোবাসার মর্মটা বুঝে, তাই ক্ষমা করে দিয়ে নতুন করে শুরু করতে চাইছে। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।